পাকিস্তানের জেলে বন্দী উত্তর 24 পরগনার দুই মৎস্যজীবী। কেরল থেকে গুজরাটে মাছ ধরতে যায় তাদের ট্রলার, ভুল করে জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। আর তারপর থেকে পাক জেলেই বন্দী। 8 মাস আগে শেষবার যোগাযোগ করা গিয়েছিল তাদের সঙ্গে। মাটিয়ায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। দুই মৎস্যজীবী উত্তর 24 পরগনার মাটিয়ার বাসিন্দা। কেরল থেকে গুজরাটে তারা মাছ ধরতে যায় ট্রলার করে, আর সেখানেই বিপত্তি। ভুল করে সীমান্ত টপকে ঢুকে পড়ে পাকিস্তানে। মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। পাকিস্তানের জেলে বন্দী বাংলার দুই মৎস্যজীবী। 8 মাস ধরে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। লালটু দাস এবং সুজয় দাস, বাড়ি উত্তর 24 পরগনার মাটিয়া থানার মমিনপুর গ্রামে। কেরালায় একটা মাছ ধরার ট্রলারে কাজ করতেন তারা। 2023 সালের ঘটনা। মাছ ধরতে কেরালা থেকে গুজরাটে যায় লালটু সুজয়দের ট্রলার। মাঝরাতে ট্রলারের সবাই গভীর ঘুমে। ভেসে ভেসে ট্রলারটি জল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। সেখানে তাদের আটক করা হয়। তখন থেকে বাংলার দুই মৎস্যজীবী পাকিস্তানের জেলে। তবে পরিবারের দাবি, পাকিস্তানের জেলে থাকাকালীন ফোনে কথা হতো দুজনের সঙ্গে, চিঠি আসতো পাকিস্তান থেকে। 8 মাস আগেও ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু তারপর থেকেই যোগাযোগ বন্ধ। মাঝে ভারত পাক সংঘাতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারে। কেরালার থেকে গেছিলাম গুজরাটে, মানে মধ্যরাত্রি তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। বাড়ি এবার ফোন করতো, কথাও হতো, তারপরে চিঠি পাঠাতো। হ্যাঁ, ভিডিও কলেও কথা হয়েছিল, এমনি ফোনেও কথা বলতো। ঘরে ছেড়ে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, জীবিত ফিরে আসুক। মৎস্যজীবীদের পরিবার জানিয়েছে, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসে যাবতীয় তথ্য নিয়ে গিয়েছে, কিন্তু এখনো সীমান্তের ওপার থেকে কোনো খবর আসেনি। মাটিয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। জগন্নাথ মন্দির, দুর্গা মণ্ডপের পর মহাকাল মন্দির, দীঘা নিউ টাউনের পর এবার শিলিগুড়ি। রাজ্যের উদ্যোগে আরো এক মন্দির। দার্জিলিং এর মতো শিলিগুড়িতেও এবার মহাকাল মন্দির। শিলিগুড়িতে আরো বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির, দুর্গা মণ্ডপের পর মহাকাল মন্দির। দার্জিলিং এর মতো শিলিগুড়িতেও মহাকাল মন্দির হবে, এমনটাই ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন, দীঘায় জগন্নাথ ধামের পর নিউ টাউনের দুর্গা মণ্ডপ, আর এরপর মহাকাল মন্দির, অর্থাৎ শিলিগুড়িতে আরো বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের সঙ্গে যোগাযোগ করব। আবির, আগামী বিধানসভা নির্বাচনের আগে হাতে আছে মাত্র কয়েক মাস। সব রাজনৈতিক দলই নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ করছে। দক্ষিণবঙ্গে দীঘার পর উত্তরবঙ্গ, অর্থাৎ দীঘা নিউ টাউনের পর এবার শিলিগুড়ি, জগন্নাথের পর শিলিগুড়িতে মহাকাল মন্দির। এর কোনো রাজনৈতিক ইঙ্গিত? প্রথমত হচ্ছে যে উত্তরবঙ্গের একটা বড় অংশ পর্যটন অর্থনীতির উপর নির্ভরশীল। দ্বিতীয়ত হচ্ছে যে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন নির্বাচনগুলিতে বিজেপির ফল তুলনামূলকভাবে উত্তরবঙ্গের বিভিন্ন আসনগুলোতে ভালো। তৃতীয়ত হচ্ছে যে বিজেপি যে ইস্যুগুলোকে সামনে রেখে তারা যে ধরনের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে হোক বা বিভিন্ন সময় যেগুলিকে ব্যবহার করেন, কাছে টানার কৌশল করেন, তার মধ্যে এগুলি অবশ্যই পড়ে। পাহাড়ের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বা উত্তরের রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত অংশগুলিকে কেন্দ্র করে মহাকাল মন্দিরকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। উত্তরবঙ্গের মানুষেরও আগ্রহ রয়েছে এবং যারা এই সমস্ত জায়গা বেড়াতে যান আসেন সেই সমস্ত মানুষদেরও আগ্রহ রয়েছে।
ফলে অবশ্যই সেই পর্যটন অর্থনীতিকে যদি সামনে রেখে এগোতে হয় তাহলে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবেন। এবং সেই কারণে তিনি আজকে উল্লেখ করেছেন যে জেলা শাসককে তিনি একটি ভালো জায়গা খোঁজ করতে বলেছেন, আর্কিটেকচার তিনি দেখে নেবেন, প্রয়োজনে ট্রাস্ট তৈরি করা হবে এবং এটি কনভেনশন সেন্টার শিলিগুড়িতে হবে, তার পাশে এটি তৈরি করা হবে যেখানে সব থেকে বড় শিবের মূর্তি থাকবে। ফলে অবশ্যই এখানকার মানুষের যাতে আর্থিকভাবে তারা এই পর্যটনকে কেন্দ্র করে সমৃদ্ধ হতে পারেন, কারণ দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাওয়ার পর সেখানকার পর্যটন অর্থনীতি আর অনেকটা বেশি শক্তিশালী হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এটা অন্যতম উপায় বা জায়গা হতে পারে। বেশ, যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। প্রথম কথা হচ্ছে হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে, এতে লাভ হবে না। উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকায় শুভেন্দু অধিকারী ধূপগুড়িতে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি, ত্রাণ বিলি করেন বিরোধী দলনেতা। একজন ছোট্ট শিশু মারা গিয়েছে, নাম হচ্ছে আলিশা। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে, যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। অন্যদিকে শুভেন্দু অধিকারীর নিয়ে যাওয়া ত্রাণ ফেরত বিধ্বস্ত ধূপগুড়িতে, কৌশামারিতে, সেখানে ত্রাণ বিলি করেন শুভেন্দু অধিকারী। আর বিরোধী দলনেতা দেওয়া ত্রাণ নিতে অস্বীকার করেন অনেকে। দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ। আমরা অনুরোধ করছি পিন্টু মন্ডল, জ্ঞান মোহন মন্ডল, জিলু মন্ডল, আমরা অনুরোধ করছি পিন্টু মন্ডল, জ্ঞান মোহন মন্ডল, জিলু মন্ডল, আমরা আছি। জয় বাংলা, জয় বাংলা। বাড়ি গোস খাবে, ভাজি ধরি গেলে ছাগল গরু তামান ইয়া হয়ে গেলে ওগুলা করে দিয়ে দিন খেয়ে দে আর দিন বাড়ি কি দিছে আজকে ত্রাণে? চাল ডাল তেল এগুলো দিয়ে আমার হয়। কয়দিন যাবে এইগুলো দিয়ে? কয়দিন যাবে? 2 দিন যাবে। আপনাদের সাথে কথা বলো নাই? আপনাদের সাথে কথা বলতে শুভেন্দু অধিকারী আমার কথা বললো। 10 দিন থেকে এখানে আসি, শুভেন্দু অধিকারী একদিনও আসে নাই। আজকে আসলো, কি নিয়ে আসলো? কিছু তো আনে নাই আমাদের জন্য। তো আপনারা যেখানে শুভেন্দু অধিকারী আসছিলেন সেখানে গেছিলেন না? আমরা যাবো কেন? আমাদের তো দেখতে আসবে এখানে না, আমরা তো বানাতে ভাসি, আমাদের এখানে দেখতে আসবে না। আপনাদের ক্যাম্পে আসে নাই? না, আসে নাই। আমরা তো দেখার জন্য ক্যাম্পে বসে আছি, আমাদের তো দেখতে আসলো না। আমাদের ভোট নিয়ে মন্ত্রী আমাদেরকে দেখতে আসলো না, এটা আবার কেমন নেতা?
আমাদের এদিকে আসবে, ও দেখবে আমরা কি পরিস্থিতিতে আছি। নদী পাড়ে পাথরের বাঁধ, বালাসনের স্রোতে সেই বাঁধ উধাও। দার্জিলিং জেলার বিরিকের পান্থাবাড়ি, ব্যাংডুবি সেনা ছাউনি লাগোয়া গ্রাম, গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে এই নদী ফুঁসে ওঠে। নদী পাড়ে পাথরের বাঁধে ধস নামে, প্রায় 500 মিটার বাঁধ উধাও। এতেই নদী পাড়ে বাড়ছে আতঙ্ক। এ নিয়ে সতর্ক সেচ দপ্তর। নদীর বুকে নামানো হয়েছে 8 মুভার। বাঁধের উপর জলের চাপ কমাতে শুরু হয়েছে ড্রেজিং। বালাসনের গ্রাসে ধসে গিয়েছে প্রায় 250 মিটার পাথরের বাঁধ, যা আতঙ্ক তৈরি করছে এই এলাকার বাসিন্দাদের জন্য। দ্রুত পাথরের বাঁধ নির্মাণ হোক চাইছেন এই এলাকার বাসিন্দারা। अभी तो फिलहाल पानी कम हो गया, लेकिन जिस टाइम में जब बड़ा हुआ था उस टाइम में इतना रिस्क था, ये अगर बांध इधर से तोड़ के उस पार चला जाता पानी तो इधर से अगर एयरपोर्ट जो बुढ़ी बालासन है उधर में मिल जाता। इसमें आपका बेंगडुबी जो आर्मी कैम्प है वो साइड वाला को भी इफेक्ट पड़ता है, हम लोग का गांव भी चला जाता है। অনেক ভাই, এটা বলতে আমার পন্থাবাড়ি গ্রামে চলে যায়। বাকি বাদ তারাবাড়ি আছে, বাউনি বিটা আছে, ওইদিকে শিব মন্দির, এয়ারপোর্ট তো চলে যাবে সিকিম মতন বৃষ্টি হইলে। 1 বছর তো কালী পূজার ঠিক আগের দিনে এরকম ফ্লাড হয়েছিল। দার্জিলিং জেলার কার্শিয়াং, দুর্যোগের জেরে এখানে রোহিণী রোডে ধস নামে। শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে যাতায়াত বন্ধ হয়ে যায়। এই রাস্তার হাল ফেরাতে তৎপর প্রশাসন। শুরু হয়েছে সংস্কারের কাজ। প্রায় 50 মিটার রাস্তা সম্পূর্ণভাবে কিন্তু ধসে গেছে এবং নিচে প্রায় 35 থেকে 40 মিটার রাস্তা একেবারে মিশে গেছে কিন্তু ধসে। স্বাভাবিকভাবেই এই রোহিণী রোড দিয়ে আপাতত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে আপাতত গাড়ি চলাচল করছে 2টি রোড দিয়ে, একটি ভায়া তিনধারিয়া মহানদী 110 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ হিলকার রোড দিয়ে, অন্যটি পাংখাবাড়ি রোড। আর এই রোহিণী রোড তার সংস্কারের কাজ কিন্তু হাতে দিয়েছে জিটিএ। দিন রাত এক করে কিন্তু জিটিএ কর্মীরা রাস্তা সংস্কার করছে। তাদের আশা যদি আবহাওয়া সাথ দেয় 1.5 মাসের মধ্যে রোহিণী রোড সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের পক্ষে উপযোগী হয়ে উঠবে। মানে দিনের বেলা কাজ করছি আমরা, আর রাত্রিবেলা করছে নাইট 11 পর্যন্ত। মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা, যদি আমরা ওয়েদারে সাথ দিয়ে আমরা 1.5 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিব স্যার। জলপাইগুড়ির নাগরাকাটা, 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে গাঠিয়া নদী। প্লাবিত হয় বামনডাঙ্গা, টন্ডু, খেরকাটা। এইসব গ্রাম থেকে জল নেমেছে। নদীর গতিপথ ঠিক রাখতে শুরু হয়েছে ড্রেজিং। বাঁধ সংস্কারের কাজও শুরু করেছে সেচ দপ্তর। ড্রেজিং এর কাজ শেষ হলেই স্বস্তি ফিরবে গ্রামের মানুষের জীবনে, আর গাঠিয়া নদীর জল প্রবেশ করবে না এলাকায়, এমনটাই ধারণা সাধারণ মানুষের। এখন বাঁধের কাজ চলছে, পুরাদমে কাজ চলছে, দিনরাত লোক কাজ করতেছে। আগের তুলনায় অনেক স্বাভাবিক। এখন ব্রিজের বাঁধের কাজ চলছে, নাব্যতাও ঠিক করা, নাব্যতাও ঠিক আছে। বাদ করা হচ্ছে, বাঁধের ইয়েতে ঢুকবে না জল। কারা করছে এই কাজ? এটা হচ্ছে পিডব্লিউডি প্রশাসন কাজ করছে। খুব খুশি কাজ, খুব ভালো হচ্ছে কাজ। আস্তে ধীরে কাজ করছে ওরা, দিনরাত কাজ চলছে। নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে একাধিক নদী, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। আর এর জেরে চাষে ব্যাপক ক্ষতি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে চিন্তায় কৃষকরা। জমিতে নুইয়ে পড়ছে ধান গাছ, বেগুন গাছও নষ্ট। মন খারাপের এই ছবি আলিপুরদুয়ারের। গত 4 অক্টোবর উত্তরবঙ্গের নাগাড়ে বৃষ্টি হয়। আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে শিলতোরসা, সিসামারা, রায়ডাক, সংকোষ। ভাসিয়ে দেয় বিস্তীর্ণ এলাকা। জল নামতেই কৃষকদের মাথায় হাত। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, কুমারগ্রাম এবং বীরপাড়া মাদারিহাট ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট। বেশিরভাগ জমিতেই এখন বালি, পাথর। এর জেরে মাঠেই নুইয়ে পড়ছে ধান। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে শিলতোরসা নদীর চর এলাকায় বেগুন চাষেও ব্যাপক ক্ষতি। যেরকম ধান ছিল, ধানের সাথে সবজি ছিল, যেরকম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর কি। জল জমে যাওয়ার কারণে ওই দিন তো 24 ঘন্টা তো জল মানে ফুলফিল নামতে পারে নাই। তো 48 ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে, রৌদ্রের পাওয়ারে ওই গাছগুলা ঝিমে ঝিমে মরে যাচ্ছে।
আলিপুরদুয়ার জেলা হর্টিকালচার বিভাগের তথ্য অনুযায়ী এই জেলায় ৩৩৬ বিঘা জমিতে নষ্ট হয়েছে সবজি, প্রায় ১০০ বিঘা জমিতে ধান চাষে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। কৃষকদের দেওয়া হচ্ছে হাইব্রিড সবজির বীজ। এইখানে ক্ষয়ক্ষতিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে, তো এইখানে আমরা আগে চেষ্টা করছি, ওইগুলোও অন্য পঞ্চায়েত থেকেও করছে, ওখানেও বিডিও অফিসের লোকও আছে, সব জায়গায় কম বেশি কাজ একসঙ্গেই চলছে। কোচবিহার মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট গা ঘেঁষে বয়ে গিয়েছে জল ঢাকা নদী। দুর্যোগের সময় এই নদীর জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। সেই জল নেমেছে এখন ধানের জমিতে বালি আর পাথর, বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। এখন এখানকার কৃষক সবাই চিন্তিত, দুঃখিত যে কি করি আমরা এখন সংসার যাপন করি। তাই এই নিয়ে আমরাও চিন্তিত, সরকার পক্ষকে বিভিন্নভাবে আবেদন করার, যাতে আমার এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা হয়। বাঁধ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং পরে ঢুকে যায়। ঘটনার পরের দিনই আমরা ওখানে গেছি ইনকোয়ারি করতে। সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে। জলপাইগুড়িতে জলঢাকা এবং তিস্তা পাড়েও বিপদ। এখানেও মাঠেই নষ্ট মাঠের ফসল। এখন আমন ধান কাটার সময়, কাটার আগেই ধান গাছ নুইয়ে পড়েছে। ক্ষতি হয়েছে সবজি চাষেও। আচমকা জল আসায় যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো সয়ে গেছে, উপরে পলি পরে ঢেকে গেছে। আর যে ধানগুলো মানে সবেমাত্র ফুল বেরিয়েছে, মুখ খোলা ছিল, সেগুলোতে জল গিয়ে পুরো চিটা হয়ে গেছে এবং পড়েও গেছে ধান। নিউজ 18 বাংলা। আবহাওয়া দফতর পূর্বাভাস দিলেও উত্তরবঙ্গ নিয়ে সতর্ক হয়নি প্রশাসন। উত্তরের দুর্যোগ নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দু অধিকারীর। পাল্টা বিজেপি শাসিত দিল্লি, গুজরাটের প্লাবন প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে নিশানা কুণাল ঘোষের। পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং বিডিও অফিস, আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি। আবহাওয়া দপ্তর তারা কিন্তু খুব প্রপারলি অরেঞ্জ ওয়ার্নিং তারা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র থেকেও ওয়ার্নিং এসেছিল এইরকম একটা বিপর্যয় ঘটতে পারে, কিন্তু মাইকিং হয়নি। নদীর পাশে থাকা মানুষজনকে টেম্পোরারি সেন্টারে তুলে নিয়ে যাওয়া হয়নি। তার ফলশ্রুতিতে শুধু বাড়িঘর গেছে তা নয়, ৩০-এর বেশি মানুষ অকালে চলে গেলেন যারা আমাদের সহনাগরিক। শুভেন্দু অধিকারী যদি বলেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি তার জন্য তৃণমূল দায়ী, তাহলে সিকিমে কেন হয়েছে, তাহলে ভুটানে কেন হয়েছে? আচ্ছা, সিকিম ভুটান বাদ দিলাম, দিল্লির বুকে জল জমলো কেন? দিল্লি বাদ দিলাম। আহমেদাবাদ, গুজরাটে জলে ভাসলো কেন? বাদ দিলাম। নরেন্দ্র মোদী স্মার্ট সিটি, সুরাট ভেসে গেল কেন? তা একটা কথার তো মাপকাঠি থাকবে। প্রাকৃতিক বিপর্যয়, সেই মতো বাঁধগুলো সংস্কার হয় না, জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, উপচে এসে পশ্চিমবঙ্গে পড়ছে। পশ্চিমবঙ্গ তো একটু নিচের দিকে, তো তাই নিয়ে আবল তাবল কথা বললে কোনো লাভ আছে?